আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি কনক সারোয়ার। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আর তত্ত্বাবধায়ক সরকারের আজকে ৩৭তম দিন অতিবাহিত হচ্ছে এবং নানা ঘটনা ঘটছে। সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আজকের এই অনুষ্ঠানটিতে যোগ দিয়েছেন এই মুহূর্তে যারা সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইউটিউব চ্যানেলে যারা খুবই জনপ্রিয় ব্যক্তি, পিনাকিদা সহ, ইলিয়াস হোসেন সহ সবাই যোগ দিয়েছেন। এবং এই অনুষ্ঠানটি কনক সারোয়ার নিউজ টিউব টিভি, ইলিয়াস হোসেন এবং আমার ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্ট, এই দুটি সকল চ্যানেল থেকে একযোগে প্রচারিত হচ্ছে এবং পাশাপাশি টুইটার চ্যানেলেও এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তো আজকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন, প্রথমে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, যদিও পরিচয়ের কিছু নেই। প্রথমেই আছেন ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই আমার দেশের সম্পাদক এবং দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি করেন। তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং জ্বালানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক। আসসালামু আলাইকুম। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকিদার ব্যাপারে তো বলার কিছুই নাই। পিনাকিদা এই সময়ের যেই গণ আন্দোলন, তাতে তার যে অবদান সেটি অনস্বীকার্য এবং তিনি একের পর একদিন রাত খেটে ছাত্র জনতাকে উৎসাহ জুগিয়েছেন, নানা বিষয়ে চোখে ধরে আঙুল দিয়ে দেখিয়েছেন এবং এখনো দেখিয়ে চলেছেন। পিনাকিদা, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আপনি যোগ দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইলিয়াস হোসেন, আরেক সোশ্যাল মিডিয়ার সৈনিক, আমার সাবেক সহকর্মী একুশে টেলিভিশনের, এবং অনুসন্ধানী রিপোর্টার হিসেবে আসলে ইলিয়াসের তুলনায় ইলিয়াসই অনেক কাজ আপনারা দেখেছেন। তো ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক, ইঞ্জিনিয়ার, কলামিস্ট জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। তো এই যে তারার মেলা, এত তারার মেলা, আমি নিজেই খুব এক্সাইটেড আজকের এই অনুষ্ঠানটি নিয়ে। তো আমরা প্রথমে শুরু করতে চাই ডক্টর মাহমুদুর রহমান আপনাকে দিয়ে, যে আমি যেটি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের 37 দিন পার হলো, এখনো আমরা দেখছি তারা একটা ডিসি নিয়োগ করতে পারছে না। 64 জেলায় ডিসি নিয়োগ নিয়ে তারা হিমশিম খাচ্ছে। তারপরে গোপালগঞ্জে বিএনপি মার খেয়েছে, বিএনপির এক নেতাকে মেরে ফেলেছে আওয়ামী লীগের লোকজন। তো চারিদিকে যে অবস্থা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি? শেখ হাসিনা বলছে চট করে দেশে ঢুকে যাবে, ভারতের সীমান্তের নাকি কাছাকাছি বসে আছে। তো আমাদের সরকারের অবস্থা কি, কিভাবে যাচ্ছে, কি মনে করছেন আপনার বিশ্লেষণ থেকে? আমি একটু অন্যভাবে শুরু করি আমার আলোচনা আজকে। বর্তমান সরকারটাকে আমি ব্যক্তিগতভাবে বিপ্লবী সরকার বলতে পছন্দ করি, কিন্তু তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলে। তো এই সরকারটা আসলে কাদের দ্বারা গঠিত? আমরা যদি মিডিয়ার নিউজ পড়ি, আর কি মিডিয়ার সংবাদ টংবাদ পড়ি, তাহলে দেখবো যে এই সরকার বিশিষ্ট জনদের দ্বারা গঠিত। এটা আমার বিশেষণ না, কিন্তু এই যে কদিন আগে একটা কমিশন হলো, যে কমিশনের উপরে পিনাকি দুদিন আগে অনুষ্ঠান করেছে তার চ্যানেলে। তো এই যে 6 জন কমিশনে যারা প্রধান নিযুক্তি পেলেন, প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়াতে লেখা হয়েছে 6 বিশিষ্ট ব্যক্তি কমিশনের প্রধান নিযুক্ত হয়েছে। তো বাংলাদেশে বিশিষ্ট কারা? বিশিষ্ট সংজ্ঞাটা কি বাংলাদেশে? অন্তত আমার এই অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, দীর্ঘ অভিজ্ঞতায়, যে বাংলাদেশে বিশিষ্ট হতে হলে ভারতপন্থী হতে হবে, 1। 2 নম্বর হলো তাকে ইসলাম বিদ্বেষী হতে হবে, 2 নম্বর ক্রাইটেরিয়া। আর 3 নম্বর, তাকে প্রথম আলো ডেথ স্টার ক্যাম্পের হতে হবে। তাহলে আমরা যদি এটাকে বিশিষ্ট জনদের সরকার বলি, তাহলে এবং এই সংজ্ঞাটা যদি মাথায় রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সরকারটা কাদের দ্বারা গঠিত। এই যে বিপ্লবটা হয়ে গেল, এই বিপ্লব ছাত্র জনতা করেছে, তাই না? পিনাকি তার একটা অনুষ্ঠানে খুব পরিষ্কার ভাবে এগুলো নিয়ে কথা বলেছে, ছাত্র এবং জনতা সরে গেলে কি অবস্থা হবে সেটাও পিনাকি বলেছে। তো এই সরকারের ছাত্রদের 3 জন প্রতিনিধি আছে আমরা জানি। একজন ডক্টর ইউনূসের উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা, আর বাকি 2 জন মন্ত্রী। কিন্তু আমাকে বলুন তো আপনারা, এই সরকারের জনতার প্রতিনিধিকে আমি খুঁজে পাই না। আজকে আপনাদের কাছ থেকে আমি জনতার প্রতিনিধি যদি আমাকে ধরিয়ে দিতে পারেন, তাহলে আমি খুব আনন্দিত হব। বাংলাদেশের সমস্যাটা কি জানেন? জনগণের একটা সমস্যা আছে বাংলাদেশের।
বাংলাদেশের জনগণ খুব ব্যক্তি পূজায় আসক্ত। এই ব্যক্তি পূজার সমস্যাটা ভারতেও আছে, পাকিস্তানেও আছে। ভারতে ইন্দিরা গান্ধীর সময় ব্যক্তি পূজাটা খুব বেশি হয়েছিল, আর বর্তমান যে মোদী সরকার, মোদীর সময় এটা তো সকল সীমা অতিক্রম করে গেছে। মানে হাসিনা একদিকে ব্যক্তি পূজা, আর একদিকে ছিল মোদী, এবং এতটাই ব্যক্তি পূজা যে মোদী নিজেকে ঈশ্বরের অবতার দাবি করে পাবলিকলি। ইন্টারভিউতে ভাবা যায় না, বলে যে আমি বায়োলজিক্যাল না, আমি ঈশ্বরের অবতার, ঈশ্বর আমাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন। তো ভারতের ব্যক্তি পূজার যে ধরনটা, বাংলাদেশে কেন যেন জনগণের মধ্যে ব্যক্তি পূজার ব্যাপারটা চলে এসছে। যেমন ধরেন, আমি কমেন্ট পড়ি আপনাদের সবারই, পিনাকির কমেন্ট পড়ি, ইলিয়াসের কমেন্ট পড়ি, আপনারটা পড়ি। এখানে অনেকে বলে দেখি যে আমরা ইউনূস সাহেবকে 10 বছর দেখতে চাই ক্ষমতায়। তো প্রথম কথা হলো, ইউনূস সাহেবের বয়স 84 বছর। 10 বছর আল্লাহ ওনার হায়াত রেখেছে কিনা আল্লাহই ভালো জানেন। যদি হায়াত রেখেও থাকে, আপনি 37 দিন দেখে ইউনূসের সরকার 10 বছর কেন চাচ্ছেন? ওই সেই ব্যক্তি পূজা। এটার পিছনে কোনো রেশনাল আপনি খুঁজে পাবেন না 10 বছর চাওয়ার। তাহলে কি আপনারা গণতন্ত্র চান না? আপনারা গণতন্ত্র ছাড়াই চান যে এই সরকারটা চলতে থাকুক, 10 বছর ধরে প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকুক? মুশকিল হচ্ছে যে এগুলো বলতে গেলে জনগণ খুব বিরক্ত হয়। অনেকেই হয়তো আমাকে খুব তিক্ত কমেন্ট আজকে করবে, কিন্তু বয়স হয়ে গেছে, এখন আর ওই জনপ্রিয় হওয়ার বাসনা আর নাই, বয়সও পার হয়ে গেছে জনপ্রিয় হওয়ার। সুতরাং তিক্ত কথা বলতে হবে আমাদেরকে। তো আমি ব্যক্তিগতভাবে ব্যক্তি পূজার ঘোরতর বিরোধী। সেটা যেই হোক না কেন, সেটা শেখ মুজিব হোক, সেটা ইউনূস হোক, সেটা জিয়াউর রহমান হোক, আমি ব্যক্তি পূজার বিরোধী। হ্যাঁ, আমি তাদের কোনো কোনো ব্যাপারে সেটা ভিন্ন বিষয়। অনেকেই অনেকের বিভিন্ন কারণে শ্রদ্ধা করতেই পারেন, কিন্তু শ্রদ্ধা আর পূজা ব্যাপারটা একরকম না। তো লোকে যদি আজকে অসন্তুষ্ট হয় আমার বক্তব্যে, তো আমি নাচার, কারণ আমি বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই, এবং সেই লক্ষ্যেই কিন্তু 18 বছর ধরে আমার লড়াই আমি অব্যাহত রেখেছি। আপনারা এটা জানেন, হয়তো আজকের ইয়াং জেনারেশন জানে না, কিন্তু এখানে যে 5 জন আমরা বসে আছি, বাকি 4 জন আপনারা জানেন। তো কাজেই গণতন্ত্র যদি ফিরে পেতে চাই আমরা, তাহলে জনগণকে আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ব্যক্তি পূজার বদভ্যাস থেকে মুক্তি নিয়ে নেন, না হলে বিপদ আছে। দুটো এক্সাম্পল আমি দিচ্ছি, খুব ক্ষুদ্র, আমি খুব সংক্ষেপে শেষ করব, অন্যদেরটা শুনবো আমি আজকে। সেটা হলো যে ইজিপ্টের কথা মনে আছে আপনাদের, আরব বসন্ত তিউনিসিয়ায় শুরু হয়েছিল। আরব বসন্ত কিন্তু ইজিপ্টে শুরু হয় নাই, তিউনিসিয়ায় শুরু হয়েছিল। কবে? 2011 সালে জানুয়ারি মাসে। 28 দিনের বিপ্লব ছিল এটা, এবং 28 দিনের বিপ্লবে 26 বছরের এক নায়ক বেন আলী পালিয়ে গেছিল। সেই তিউনিসিয়া এখন কিন্তু আবার এক নায়কতন্ত্রে চলে গেছে। তিউনিসিয়ার এখনকার যে প্রেসিডেন্ট, তার নাম কায়েস সাইদ। কায়েস সাইদ কিন্তু নির্বাচিত হয়েছিলেন, তিনি ইলেকশনে জিতেছেন। ইউনূস সাহেব তো কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই, কায়েস সাইদ নির্বাচনের মাধ্যমে এসেছিলেন। এসে তিনি সকল গণতন্ত্র বিসর্জন দিয়েছেন, অনেকটা শেখ হাসিনার কায়দা। 2009-এর পরে যেভাবে শেখ হাসিনা গণতন্ত্র বিসর্জন দিয়েছিল। কাজেই আমরা যদি এখনই এই ব্যক্তি পূজার বদভ্যাস থেকে মুক্ত হতে না পারি, আর বলতে থাকি যে অনির্বাচিত একটা সরকার 10 বছর ক্ষমতায় থাকবে, এই ধরনের কথা যদি আমরা বলতে থাকি, তাহলে আমরা দেশের ক্ষতি করছি, এবং আমরা ডক্টর ইউনূসের ক্ষতি করছি। কারণ এই চাটুকারিতা কিন্তু ক্ষতি করে, এবং শেখ হাসিনা এখন হয়তো বুঝতে পারছে যে চাটুকারিতা তার কি পরিমাণ ক্ষতি করেছে। তো ডক্টর ইউনূস সাহেবেরও এই চাটুকারিতা থেকে মুক্ত থাকা উচিত। মাহমুদ ভাই, এই 37 দিনের সরকারকে আপনি মানে না, আমি ওই প্রসঙ্গে আমি অন্যদের কাছ থেকে শুনি। আমি আজকে একটু অন্য লাইনে আলোচনাটা করতে চাই, কারণ সরকারের ভালো মন্দ নিয়ে অনেক রকম আলোচনা আছে, ওই চর্বিতে চর্বণ বলে লাভ নাই। আমি একটু অন্য লাইনে আজকে আলোচনা করতে চাই, কারণ আপনার টাইটেলটা আজকে কি? আপনার টাইটেল হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। টাইটেল তো এই সরকারের 37 দিনের কর্মকাণ্ড না। মানে ওদের সাথে আমি বলি, যদি কর্মকাণ্ড থাকতো তাহলে আমি ওটা নিয়ে কথা বলতাম, কিন্তু আমি রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে চাচ্ছি। তো রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে গেলে আমি যদি গণতন্ত্রই চাই, তাহলে আমি মোদ্দা কথা যেটা বললাম, আমাদের ব্যক্তি পূজার থেকে বেরিয়ে আসতে হবে, এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, এবং সেটাই প্রত্যাশা। ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা সেটাই ছিল। যেমন ধরেন, আজকেই তো দেখলাম বিএনপির মহাসচিব একটা সংবাদ সম্মেলন করেছেন,
সেখানে তিনি একটা হিসাব দিয়েছেন জি যে বিএনপির নাকি 429 জন মারা গেছে, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে, এবং তার মধ্যে ছাত্র জনতা আছে। তো তাহলে একটা রাজনৈতিক দলেরই যদি 419 জন শহীদ হয়ে থাকে বিপ্লবে, তাহলে এই বিপ্লব কারো একার অবদান তো না। আর যে বিশিষ্ট জনেরা সরকারে বসে আছেন তাদের মধ্যে কয়জন বিপ্লবী ছিলেন, কারা বিপ্লবী ছিলেন, তাদের মধ্যে কি বিপ্লব করেছেন তারা গত 16 বছরে? সেই বিপ্লবে তাদের অবদান কার কতটা, এটা আপনারা সবাই ভালো জানেন। এটা নিয়ে পিনাকি, ইলিয়াস সবাই বোধহয় তাদের অনুষ্ঠানে বিশদ আলোচনা করেছে। তো আমি আর একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি সত্যি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ আমরা করতে চাই, গণতন্ত্রে ফেরত যেতে চাই, আমি আমার সরকার নির্বাচন করতে চাই, তাহলে আর একটা বিষয় আমাদের আলোচনা করতে হবে, সেটা হলো ভূ রাজনীতি। জিওপলিটিক্যাল ইস্যু বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না, কোনো পরামর্শও দিতে পারবেন না। কাজেই আপনাকে ভূ রাজনীতি নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু সেই আলোচনা আমি করতে চাই সুযোগ পেলে আপনার আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, যাতে জনগণ কনফিউজ না হয়ে যায়, আমরা আলাদা করে করি। কাজে এখন আমি মোটামুটি সরকারের একটা চরিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম জনগণের কাছে। আর সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই এই সরকার সম্পর্কে, আমি এর আগেও আমি বলেছিলাম এই সরকার সম্পর্কে যে তাদের ডাইনামিজমের একটা অভাব আছে। আপনার অনুষ্ঠানে আমি গতদিন বলেছি, পিনাকি ছিল না, ইলিয়াস ছিল ওই দিন, মিনারও ছিল, যে ডাইনামিজমের অভাব আছে, অভিজ্ঞতার অভাব আছে। কাজে সেই অভাবটা, আপনি যে প্রশ্নগুলো করলেন না, যে গোপালগঞ্জে বিএনপির লোক মেরে ফেলছে, এর আগে আর্মির উপরে আক্রমণ করলো, অ্যাকশন কোথায়? সরকারের সেই শক্ত মেরুদণ্ড কোথায়? সেটা তো আমরা দেখতে পাচ্ছি না এখনো। তারপরে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে মানে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যেভাবে আবার সমস্যা তৈরি করছে, সেটার মোকাবেলা করবার জন্য যে ইউনিটি এবং যে সাহস এবং যে কি বলবো তড়িৎ সিদ্ধান্ত দরকার, সেটার অভাব আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানেই শেষ করি। অন্যদের বক্তব্য আমি যা বললাম এই সম্পর্কে আপনার কনক, আপনার মন্তব্য, মিনার, পিনাকি, ইলিয়াস তাদের মন্তব্য শুনতে চাই, এবং দ্বিতীয় পর্যায়ে আমি একটু ভূ রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা আমরা হয়তো পরিষ্কারভাবে জনগণকে বোঝাতে পারবো। আপনি চমৎকার ভাবে আপনি শুরু করেছেন এই আলোচনা প্রসঙ্গটা, এবং ধরেন যে এই 37 দিনে তাদের যে মতিগতি, বা আমরা ইতিমধ্যে দেখেছি নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মতো ঘোষণা করা হয়েছে, জামাত বিএনপির মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে, নানা রকমের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেটা আমি বলছিলাম যে 64 জেলায় ডিসি নিয়োগ করতে পারে নাই, একবার ডিসি নিয়োগ হয়েছিল, সেটা নিয়ে আবার দুঃখ প্রকাশ করেছে। তো সব মিলিয়ে যে তালগোল অবস্থা আর কি, সে বিষয়টা আমি পিনাকিতে আপনার কাছে আসবো। ইলিয়াস, আপনার কাছ থেকে একটু শুরু করি, মাহমুদের পরে আপনি কি মনে করছেন যদি একটু সংক্ষেপে বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে দেখছেন আপনি? পিনাকিদা, মিনার রশিদ ভাই ওনারা সিনিয়র মানুষ, ওনাদেরকে দিলেই ভালো হইতো আমার আগে। জুনিয়র টেনশন, জুনিয়র পালস একটু বোঝা দরকার। একদম সিনিয়রের পরে জুনিয়র পালস, তারপর আমরা পিনাকিদা এবং মিনার ভাইয়ের কাছে যাব। যাই হোক, পিনাকিদাকে স্বাগতম আমাদের এখানে। আমরা এটা মনে হয় আজকে 3 নাম্বার প্রোগ্রাম যাচ্ছে যে আমরা বাই রোটেশন এই প্রোগ্রামটা চালিয়ে যেতে চাই। কারণ আমার মনে আছে যে 71 টেলিভিশনে একটা প্রোগ্রাম যেত, সেটার নাম হচ্ছে এডিটর্স গিল্ড। এই এডিটর্স গিল্ডের ভেতরে মুজাম্মেল বাবু নিজে একজন বৃহত্তম মানে বড় আকারের শয়তান, আশপাশে কিছু শয়তান নিয়ে তারপরে সে বসতো। এর মধ্যে মাঝে মধ্যে একটা ভালো লোককে নিয়ে আসতো, সেটা হচ্ছে এই এখনকার যিনি অর্থ উপদেষ্টা আছেন মনসুর আহমেদ, এই অর্থনীতির খবরটা নিত, কিন্তু ওনাকে নিয়ে খুব অপমানজনক কথাবার্তা বলতো। সবার শেষে ওনাকে অল্প একটু সময় দিত, এবং এর আগেও যখন মনসুর আহমেদকে করতো, আপনার ইন্ট্রোডিউস করতো মুজাম্মেল বাবু, খুব মানে খুব বাজেভাবে তাকে করতো, মানে খুব ছোট করে কথা বলতো। তো যাই হোক, উনি যে আজকে আবার অর্থ উপদেষ্টা হবে এটা জানলে হয়তো মুজাম্মেল বাবু এটা করতো না। তো আমরাও চাচ্ছিলাম যে এরকম একটা করতে, যেটা কিনা বাংলাদেশ থেকেই হয়তো বা টেলিভিশন চ্যানেলগুলো করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এখনো পর্যন্ত, তারা পিনাকিদার গত 2 দিন আগের একটা ফেসবুক পোস্টও যদি আপনারা দেখেন, যারা আমাদেরকে নিয়ে এতদিন বিষোদ্গার করেছিল, তাদের মানে এটা শর্ত দিতে লাগবে কেন? তাদের নিজে থেকে এগুলো সংশোধন করা উচিত, এবং সেই বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত যে আমরা এই মানুষগুলোকে এইভাবে অপমান করেছে।
আমরা তো মানে পাকিস্তান থেকে বাংলাদেশে যাইনি, আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি। আমাদেরকে বলা হয়েছে আমরা বিদেশি টাকায় অর্থায়নে এই সেই, তারপরে ইউটিউবার থেকে শুরু করে পলাতক নানান ধরনের দুর্বৃত্ত বলা হয়েছে, পিনাকিদাকেও দুর্বৃত্ত বলা হয়েছে। তো এগুলো তো নিজে থেকেই করা দরকার। এখন সেগুলো করতে হলে কি করতে হবে? যেই টেলিভিশন পত্রিকাগুলো এগুলো করেছে সেইখানে তো সেই লোকগুলোকে যেতে হবে। সেই লোকগুলি তো যায় নাই। সমস্যা হচ্ছে ওইখানে এখনো পর্যন্ত ওই আগে যারা ছিল তারাই বসে আছে। শুধু টেলিভিশন চ্যানেলে যারা বিএনপি নামধারী কিছু লোকজন গিয়েছে, গিয়ে তারপরে সেটা দখল করেছে। নিজের একটা সুন্দর চেয়ার নিয়েছে। সেই চেয়ারে বসে সে মাসে, মাসে ২ লাখ ৩ লাখ বেতন পাবে। এইটুকুই তার জন্য যথেষ্ট। যেই রাজনীতির ভবিষ্যতের কথা বলছেন, সেই ভবিষ্যৎ ঠিক করার জন্য যে একটা গণমাধ্যমের যে ভূমিকা সঠিকভাবে করা দরকার এবং সেটার জন্য যেই সিদ্ধান্ত পরিকল্পনা নেয়া দরকার, সেই পরিকল্পনা নেয়ার মতো মানুষগুলো ওই জায়গাতে নাই। ধরেন গতকালকে পরশুদিন গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে, বাংলাদেশে বিএনপি গত ১৫ বছরে বিএনপির অনেক সমালোচনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত বিএনপির লোকগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে। জাতীয় পার্টির মতো এরকম মানে চতুর্থ জেন্ডারের মতো আচরণ করে নাই। সো বিএনপির এদের অনেক জীবন দিয়েছে, অনেক রক্ত দিয়েছে। এখনো তারা জীবন দিবে। গোপালগঞ্জের ঘটনা নিয়ে আসলে কি হয়েছে? এখন পর্যন্ত কি সেইভাবে বলার মতো ধরপাকড় বা গণমাধ্যমে আপনি কোনো নিউজ দেখছেন? কোথাও না। এটা নিয়ে তেমন কোনো আলোচনাই নেই। অথচ এই ঘটনাটা যদি আজকে এই সরকার পতনের আগে জামায়াত এরকম কোনো কিছু করতো, আওয়ামী লীগের একজনকে মারতো, আপনি দেখতেন বাংলাদেশের প্রতিটা টেলিভিশন পত্রিকা তাদের ফেসবুক, ইউটিউব সব জায়গায় গরম করে ফেলতো। সেটা কিন্তু হচ্ছে না। আমার এই জায়গায় আপনারা যে কজন আছেন সবাই নির্যাতিত। মিনার রশিদ ভাই, পিনাকিদা, মাহমুদুর রহমান ভাই, আপনাদের কথা তো বাদই, আপনার নিজের বোনকে পর্যন্ত আপনার কারণে মানে আটক করা হয়েছে। এই দেশের কোথায় ছিল এই সুশীলরা? কেউ বাংলাদেশে বসে একজন, আজকে যারা সুশীল নামধারী যে সুশীলরা আজকে পরিচয় দিচ্ছে তারা সুশীল, একজন বলেছিল যে কনক সারোয়ারের কারণে কেন তার বোনকে ই করতে হবে? আমার পরিবারের যাদেরকে নিয়ে একবার এই থানায়, একবার ওই জেলায়, ওই জেলার পুলিশ সুপার কল করছে, ডিজিএফআই ডাকাচ্ছে, এসবি ডাকাচ্ছে, কখনো গিয়ে বলেছে যে একজনের কারণে আরেকজনের পরিবারকে এভাবে হেনস্থা করা যাবে না? আমার নিজের নামে কোনো সম্পত্তি নেই, আমার বাবার সম্পত্তি, আমার বাবা বাড়ি করে দিয়ে গিয়েছে, সেই বাড়ি গিয়ে দখল করতে গিয়েছে। তো এই সুশীলরা তো কথা বলে নাই। এখন এই যে শেখ হাসিনার যে ফোন রেকর্ড বের হয়েছে না, এই ফোন রেকর্ড হয়তো ফানি লাগতে পারে, হয়তো সেটা সম্ভবও না, কিন্তু আমি জানি না যে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিনা। এটা আমার কাছে একদমই সন্দেহজনক। আমার মনে হয় এটা কোনো একটা আধ্যাত্মিক জায়গা থেকে বা বিদেশি কোনো একটা শক্তির কারণে শেখ হাসিনা ক্ষমতায় বসতে পারছে না। বাংলাদেশের এমন কোনো একটা জায়গা নাই যেই জায়গায় আপনি গিয়ে দেখবেন যে এই অফিস বা এই সেকশনটা যেখানে কিনা আওয়ামী লীগের আধিপত্য এখনো বিন্দুমাত্র কমেছে। সব জায়গায় তাদের লোকজন, কিন্তু তাদের আওয়াজ কমেছে। তারা যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারছে না। যদি সুযোগ আসে তারা ঠিক আগের পরিচয়ে ফিরে যাবে। তো আমি আমার আলোচনা, এই রাজনৈতিক ভবিষ্যৎটা কি দেখেন? মানে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? যদি এরকম চলতে থাকে, এটা যদি এরকম চলতে থাকে, হ্যাঁ আমরা বিজয় এনেছি। ধরেন পিনাকিদা একজন হিন্দু মানুষ। পিনাকিদার মানে যে চিন্তা ভাবনা, ওনাকে নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করে যে ভাই, আমি ওপেনলি বলছি যে ভাই উনি তো আসলে হিন্দু মানুষ, উনি কি রয়্যাল লোকজন কিনা এই সেই। আমি বলছি দেখেন ভাই, উনি রয়্যাল লোক কিনা এটা আপনার জানার দরকার নাই। উনি যে কাজগুলো করছে এই কাজগুলো করাবে না। যদি করাইতো ওই উপরে চিল্লাপাল্লা গালাগালি করে তারপরে আওয়ামী লীগকে ধুইয়া দিত, কিন্তু উনি যে মানে একদম ইনভেস্টিগেটিভ যে প্রোগ্রামগুলো করে, এখান থেকে অনেক কিছু শিখার আছে। আপনাকে এখান থেকে বুঝতে হবে যে ইন্ডিয়া বা রয়ের যে গোপন তৎপরতাগুলো সেগুলো নিয়ে যে কাজ করে, সে রয়ের এজেন্ট হইতে পারে না। যদি হয় তাহলে পিনাকিদা বিশাল বড় আকারের অন্য লেভেলের এক রয়ের এজেন্ট হবে। সেটা পর্যন্ত আমরা এখনো চিন্তার বাইরে আর কি। ওইটা ডাইমেনশন ঠিক নাই। পিনাকিদা মনস্তাত্ত্বিকভাবে এবং তার গবেষণার মাধ্যমে যেভাবে কাজ করেছেন এবং না এটা আমি শেষ করে দিচ্ছি যে পিনাকিদা যেই কাজগুলো করে, পিনাকিদাকে নিয়ে ওই চিন্তা করার কোনো সুযোগ নাই। কিন্তু যারা আজকে বাংলাদেশ স্বাধীন করে তারপরে সেই ৭১ সালের আপনার ৭২ সালে আওয়ামী লীগ যেভাবে এসে ক্ষমতায় বসেছে, এরকম অনেকে এখন চেষ্টা করছে যে ডক্টর ইউনূসকে ভাঙিয়ে যদি একটু সুযোগ সুবিধা নেওয়া যায়, যেটা মাহমুদুর রহমান ভাই বলেছেন যে অনেক দিন থাকতে হবে, ১০ বছর থাকতে হবে, কোনো রাজনীতি চলবে না। এরকম কিছু মানুষ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু কোনোদিন বলে নাই যে সে মানে আজন্মকাল সে ক্ষমতায় থাকবে, অনেকদিন ক্ষমতায়, সে এরকম কিছু বলে। সে বলেছে একটা সংস্কার করবে, তারপর চলে যাবে তারা। কিন্তু তারা চাচ্ছে এখন সেই মানুষগুলোর চিন্তা ভাবনা হচ্ছে কর্নেল তাহেরের মতো, বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করতে হবে। ভারত যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী
অন্য কারোর মাধ্যমে, এটা শেখ হাসিনার মাধ্যমে তো পুরোপুরি করা যায় না, অন্য কারোর মাধ্যমে সেটা করা সম্ভব। এবং এরা দেখবেন এই যে সামনে পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনা আসবে, এই আলোচনায় তারা ভেটো দেবে। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে কথা উঠছে সেটাতেও কিন্তু তারা ভেটো দিচ্ছে এখন। সো এই মানুষগুলোর হাতে যদি এটা থাকে, এরা যদি নাকি মানে আমাদের আলোচনাকে কোনো গুরুত্বই না দেয়, পাত্তাই না দেয়, বা পিনাকিদা বলেন, মাহমুদুর রহমান বলেন, আপনি বলেন, মিনার রশিদ বলেন, মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে, তিনি এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ওইভাবে আলোচনা করা হয় নাই। তা আমরা গেলেও হয়তো এরকম কিছু দৌড়াদৌড়ি দেখা যাবে। তো বেসিক্যালি যারা কিনা এখন এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে, তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে,